প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি, একান্তভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই মানুষগুলোকে, শেখ নাসির সহ, শরফু সহ আরো যারা গত 15 বছর ধরে সামনে থেকে এবং পেছন থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আজকের এই অনুষ্ঠানটি হবার জন্য। গত 10 বছর ধরে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এই মানুষগুলোকে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবার জন্য, তাদের প্রত্যেককে আমি একান্তভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার পরিবারের পক্ষ থেকে কিভাবে কি হয়েছে এর মধ্যে আপনারা শুনেছেন, বিভিন্ন জনের বক্তব্য এখানে রেখেছেন, তাদের বক্তব্য থেকে আপনারা শুনেছেন কিভাবে এই সংগঠনটি ছোট ছোট গুটি গুটি পায়ে আজ এখানে এসে দাঁড়িয়েছে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাদেরকে আজকে এখানে আসার জন্য সহযোগিতা করেছে। এই ঘটনাগুলো আপনারা বা যারা বক্তব্য রেখেছেন তাদের কাছ থেকে কম বেশি আপনারা শুনেছেন। কোকোর সম্পর্কে বড় ভাই হিসাবে আমি একটাই কথা বলবো যে একজন বড় ভাই তার ছোট ভাই সম্পর্কে গর্ব করার মতন কম বেশি যা থাকে সবগুলোই আমার ছোট ভাই কোকোর ভিতরে ছিল। কোকো একজন স্পোর্টসম্যান ছিল, একজন প্লেয়ার ছিল, একজন ক্রীড়াবিদ ছিল। আমি রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি, আমি একজন রাজনৈতিক কর্মী। কোকো ওর অবস্থান থেকে চেষ্টা করেছে বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য যতটুকু অবদান রাখা সম্ভব সেটি করার চেষ্টা করেছে। কি কি করেছে, কতটুকু করতে পেরেছে, এটি যারা বাংলাদেশে খেলেন, খেলোয়াড় আছেন তারা বলেছেন, তারা আগেও বলেছেন, আজকেও বলেছেন, অনেকে ভবিষ্যতেও তারা বলবেন। এবং যতটুকু বলেছেন আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। ততটুকু থেকে একটি জিনিস প্রমাণিত হয়, কিছু হলেও ভালো কিছু কোকো করেছে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে। সেজন্য বড় ভাই হিসাবে আমি অত্যন্ত গর্ববোধ করি। এখন আমি একদম, যেহেতু আমি একটু আগেই বলেছি আমি একজন রাজনৈতিক কর্মী, স্বাভাবিক রাজনৈতিক কর্মী হিসাবে আমি পুরো বিষয়টাকে ভিন্নভাবে একটু দেখি। একজন রাজনৈতিক কর্মী বা রাজনীতিবিদের সামনে অনেকগুলো বিষয় থাকে, যেমন ক্রীড়া থাকে, তেমন দেশের শিক্ষা ব্যবস্থার বিষয়ে কোনো চিন্তা থাকে, তেমন দেশে মানুষের কর্মসংস্থানের ব্যাপারে চিন্তা থাকে, ঠিক তেমনইভাবে দেশের মানুষের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকে, বিভিন্ন রকম বিষয় থাকে যে বিষয়গুলো নিয়ে একজন পলিটিশিয়ান অথবা একজন রাজনৈতিক কর্মী বিভিন্ন মানুষের সাথে আলোচনা করে, চিন্তা ভাবনা করে। আজকের এই অনুষ্ঠানটি যেহেতু খেলাধুলাকে নিয়ে, এই অনুষ্ঠানটি যেহেতু কোকোকে নিয়ে, এই অনুষ্ঠানটি যেহেতু ক্রীড়া অঙ্গনকে নিয়ে, এখানে যেহেতু ক্রীড়াবিদ অনেকে উপস্থিত আছেন, খেলোয়াড় উপস্থিত আছেন, যদিও এর বাইরে কিছু রাজনৈতিক কর্মী এখানে উপস্থিত আছে, আমার মনে হয় মোটামুটি সমান সমান বোধহয় হবে ঘরের মধ্যে যারা আছেন। তো আমি আপনাদের সামনে আজকে আমার কিছু চিন্তা শেয়ার করব, যেই চিন্তাগুলো কম বেশি এর ভিতরে আমি শেয়ার করেছি। পলিটিক্যাল বক্তব্য না, ভয় পাবার কিছু নেই। আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব যে আমি আগেই বলেছি যে আমার ছোট ভাই ছিল প্লেয়ার, একজন ক্রীড়াবিদ একজন। আমি তা না, অনেক কিছুর সাথে আমি বাংলাদেশের আগামীতে যদি ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমাদের দল বিএনপি সরকার গঠনে সক্ষম হলে অনেকগুলো বিষয়ের পাশাপাশি কীভাবে বাংলাদেশের ক্রীড়াটাকে কম বেশি সাজাতে চাই, অথবা কিভাবে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের ভিতর থেকে খেলোয়াড় বের করে নিয়ে আসতে চাই, বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টসের খেলোয়াড়কে বের করে নিয়ে আসতে চাই, এটা সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখন গতকালকে বিকেলে আমিনুল আছে এখানে, ওর বক্তব্য একটু আগে আপনারা শুনেছেন, আমিনুল সহ আরো কয়েকজন ঢাকা থেকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এসে পৌঁছল। প্রায় দেড় দুই বছর আগে আমিনুল আরেকবার এসেছিল লন্ডনে। তখন এক ফাঁকে
আমি ওর সাথে আলাপ করছিলাম, ঠিক একই আলাপগুলো প্রায় 1.5-2 বছর পরে গতকাল আবার আলাপ করছিলাম। সেই আলাপের বিষয়টা কি ছিল? সেই আলাপের বিষয়টা ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেশ কয়েক বছর আগে, এখন এই মুহূর্তে বোধহয় নেই সেটা, কয়েক বছর আগে বাংলাদেশে একটি অনুষ্ঠান হতো, খুব সম্ভবত একটি টিভি চ্যানেল এটি অনুষ্ঠানটি চালু করেছিল, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, একটা অনুষ্ঠান হতো টিভিতে। সেই অনুষ্ঠানে বিভিন্ন কালচারাল বিষয় আমাদের ভবিষ্যতে যারা নতুন প্রজন্ম, যারা ভবিষ্যৎ, তাদের ভিতর থেকে বের করে নিয়ে আসা হতো। কেউ হয়তো ভালো মিউজিশিয়ান, কেউ হয়তো ভালো গান গাইতে পারে, কেউ হয়তো ভালো কবিতা আবৃত্তি করতে পারে, এরকম কালচারাল লাইনে যারা ভালো আছে এরকম খুঁজে ট্যালেন্ট খুঁজে নিয়ে আসা হতো। তা আমি আমিনুলের সাথে কয়েক বছর আগেও আলাপ করেছিলাম, গতকালকে আলাপ করছেন যে আমরা স্কুল থেকে, বিশেষ করে যদি আমাদের ভবিষ্যৎকে, আমি স্কুল কলেজ বলেছিলাম, আমিনুল আমাকে বলে যে ভাই আমরা স্কুলের মধ্যে থাকতে হবে, কারণ কলেজ হলে তারপরে করা যাবে, কিন্তু তারপরে কলেজ হলে একটা বয়সের একটা পর্যায়ে চলে যায়। কিন্তু আমরা যদি স্কুল থেকে ট্যালেন্ট হান্ট করি, যারা স্পোর্টসম্যান, কেউ হয়তো ফুটবলে ভালো, কেউ হয়তো টেনিসে ভালো, কেউ হয়তো ক্রিকেটে ভালো, কেউ হয়তো ভলিবলে ভালো, কেউ হয়তো বাস্কেটবলে ভালো, এভাবে আমরা স্কুলগুলো থেকে বের করে নিয়ে আসবো প্লেয়ারদেরকে। কিভাবে কি বের করে নিয়ে আসবো, কিভাবে এদেরকে বের করবো, এটা আরো লম্বা বিষয়, অনেক প্ল্যানিং এর বিষয় আছে, কিন্তু সেটা আমরা করব। আমাকেও বললো যে ভাইয়া এই মুহূর্তে বাংলাদেশে 5টা বলেছিলাম বিকেএসপি, 5টা বিভাগে আমাদের আছে, আমরা যদি চারটা বিভাগে আছে আমাদের, আমরা সবগুলো বিভাগে একটা করে বিকেএসপি করতে চাই। তা আমি আমিনুলকে বললাম যে আমিনুল, সবগুলো বিভাগে যদি বিকেএসপি করতে হয় আমাদের অনেক রিসোর্স লাগবে, এই মুহূর্তে হয়তো এত রিসোর্স না, তোমার যে 4টা আছে আমরা যদি সুযোগ পাই এই 4টাকে আমাদের ফাংশনাল করতে হবে আগে, এই 4টাকে আমাদের ফাংশন করতে হবে। আমরা যদি এই 4টার মাধ্যমে যদি আমরা ট্যালেন্ট হান্ট করে নিয়ে আসতে পারি, ভালো খেলোয়াড় তৈরি করে নিয়ে আসতে পারি, তখন আমরা দেশের মানুষকে বলতে পারবো। আমরা যদি প্রেজেন্ট করতে পারি ভালো ভালো বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টসের ভালো ভালো ইয়েতে আমরা যদি খেলোয়াড় বের করে আনতে পারি, তখন আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারবো আরও কেন বিকেএসপি আমাদের দরকার, সেটি আমরা উপস্থাপন করতে পারবো। কিন্তু এখন এর মধ্যেই আমাদেরকে করতে হবে কাজ। এটি যেরকম একটা, আপনারা নিশ্চয়ই এর মধ্যে বিভিন্ন বক্তব্য শুনেছেন, আমরা বাংলাদেশের শিক্ষাটাকে, বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে যে শিক্ষাটা, এটাকে আমরা একটু ভিন্নভাবে সাজিয়ে তুলতে চাই। সেটি কি? সেটি হচ্ছে যে ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করবে, রাত দিন পড়ালেখা করবে, এটা কেমন কথা? খেলতেও তো হবে। কারণ খুব সিম্পল ব্যাপার, একটি মেডিকেল, আমি ডাক্তার না, আমার স্ত্রী ডাক্তার, তবে একটা সিম্পল ব্যাপার আছে, আপনি যখন ফিজিক্যালি নড়াচড়া করবেন খুব স্বাভাবিকভাবেই আপনার বডিতে রক্ত চলাচল বাড়বে, এবং রক্ত চলাচল যত বাড়বে স্বাভাবিকভাবে আপনার ব্রেনে অক্সিজেন তত বেশি যাবে, ফ্রেশ হবে, আপনার চিন্তা শক্তি তত বাড়বে। অক্সিজেন যত বেশি মাথায় যাবে তত চিন্তা শক্তি বাড়বে। সেই জন্য খুব স্বাভাবিকভাবেই যেই ছেলেটা খেলাধুলা করবে তাকে যদি পড়ালেখারও ভালো সুযোগ করে দেওয়া যায়, তার কিন্তু পড়ালেখাটাও ভালো হবে। কাজেই পড়ালেখায় ভালো করতে হলে অবশ্যই খেলাধুলা করতে হবে, অবশ্যই খেলাধুলা করতে হবে। আমরা এখানে আজকে যারা আছি, আমরা এখানে যারা আজকে এই ঘরে উপস্থিত আছি, কম বেশি হয়তো অনেকদিন ধরে আমার মতন আপনারা অনেক লন্ডনে আছেন, বিভিন্নভাবে আপনারা আছেন। আমি কেন আছি কম বেশি আপনারা জানেন। যখন লন্ডন শহরের বিভিন্ন জায়গায় যাই তখন একটা জিনিস দেখলে মাঝে মাঝে একটু কষ্টও লাগে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে প্রতি পাড়াতে বা প্রতি এরিয়াতে সুন্দর সুন্দর মাঠ আছে, গ্রিন সবুজ মাঠ, দেখলেই মনে হয় মাঠের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করি। এবং অনেক মাঠ আছে যেগুলোর পাশে সুন্দর করে হয় আপনার বাস্কেটবল অথবা ভলিবল অথবা টেনিস কোর্ট অথবা বিভিন্ন রকম ব্যবস্থা করা আছে, বিভিন্ন স্পোর্টসের ব্যবস্থা করা আছে। দেখলে মাঝে মাঝে একটু হিংসা হয়, খারাপও লাগে, আচ্ছা ভাই আমরা কেন এরকম করতে পারবো না। আমার খুব ইচ্ছা আছে যে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে সুযোগ পেলে ঢাকা শহরে আমাদের 100টা ওয়ার্ড, আমরা কি একটা জিনিস করতে পারি না? আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি, অন্তত প্রতি 2টো ওয়ার্ডের মাঝখানে 2 বিঘা না 3 থেকে 4 বিঘা একটা জায়গা যদি আমরা বের করে নিই, একটা সবুজ জায়গা, সেখানে বাচ্চারা খেলবে, মুরব্বীরা বয়স্করা যারা আছেন যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন, অর্থাৎ মানুষ সেখানে চারিদিকে, এখানকার মাঠগুলো আপনারা দেখেছেন যে বিভিন্ন, এই যেটা বললাম বিভিন্ন এলাকা আছে,
যে গাছ মাঠগুলো সুন্দর মোটামুটি চারকোনা এবং চারদিকে বড় বড় গাছ লাগানো, অর্থাৎ ওখানে বুক ভরে শ্বাস নেওয়া যায়। ঠিক এরকম একটা চিন্তা আছে যে এখন যে আমরা ছেলেদেরকে বলছি, ছেলে মেয়েদেরকে বলছি যে খেলাধুলা করতে হবে, বাচ্চারা খেলবেই বা করতে হবে, মাঠই তো নাই, কাজে আমাদেরকে মাঠ তৈরি করতে হবে, জায়গা দিতে হবে, খোলা জায়গা দিতে হবে যেখানে বাচ্চারা যাবে। আমরা অনেক সময় শুনি আত্মীয় স্বজন বিভিন্ন পরিবার পরিজন বলে এই বাচ্চারা সারাদিন শুধু ফোন নিয়ে খেলছে। আরে ভাই, বাচ্চাদেরকে তো মাঠ করে দিতে হবে, তাহলেই ওরা খেলবে। মাঠের ব্যবস্থা নাই বলেই তো ওরা আজকে সারাক্ষণ ঘরে বসে আছে, সারাক্ষণ ইন্টারনেটের মধ্যে আছে। তো এইরকম একটি চিন্তা ভাবনা আছে। যে কথাটি বলছিলাম যে স্কুলের সিলেবাসটাকে ঢেলে সাজাতে চাই। কেমন? আমাদের স্কুলে কম বেশি বিভিন্ন রকম সাবজেক্ট আছে, বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, বিজ্ঞান আছে, যেটাই হোক সাবজেক্ট আছে। প্রত্যেকটা সাবজেক্টে হয়তো কম বেশি মার্কিং থাকে। কত মার্কিং থাকে? 100 মার্কিং থাকে। এখন আমরা 100 মার্কিং থেকে কিছু কিছু মার্কিং বের করে আনতে চাই। অবশ্যই স্পেশালিস্ট আছে, ওনাদের সাথে আমরা আলাপ করবো, বাট আমাদের প্রাইমারি যেই চিন্তাটা, এখন এই মার্কিংগুলো বের করে নিয়ে এসে আমরা বিভিন্ন জিনিস ওখানে ইন্ট্রোডিউস করতে চাই। যেমন ধরেন আপনি বাংলা ফার্স্ট পেপারে 100 মার্ক আছে, 100 মার্ক থেকে যদি ওটাকে 80-তে নিয়ে আসেন, 20 মার্ক বের করে নিয়ে আসলেন। আচ্ছা, এই 20 মার্কটা কোথায় দিবেন আপনি? ধরেন আমরা যেটা অলরেডি এর মধ্যে বলেছি যে বাচ্চাদেরকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ শিখাবো, আমরা ল্যাঙ্গুয়েজ দিব। ঠিক এইভাবে কম্পালসারি করে দিব। হয়তো ধরেন 5টা আইটেম স্পোর্টসের আমরা করে দিলাম, বা 6টা আইটেম করে দিলাম। যেই বাচ্চার যেটা পছন্দ সে সেই স্পোর্টস টানবে, কিন্তু স্পোর্টস ওকে করতেই হবে। ইট ক্যান বি ফুটবল, ইট ক্যান বি বাস্কেটবল, ইট ক্যান বি ভলিবল, ইট ক্যান বি ক্রিকেট, হোয়াট এভার ইট ইজ, তাকে একটা স্পোর্টস করতেই হবে। ছেলেদের এবং মেয়েদের সবাইকে স্পোর্টস করতে হবে। কারণ ঘরে বসে রাখতে চাই না বাচ্চাদেরকে, তাদেরকে মাঠে খেলতে হবে। এবং ওখান থেকে ওই যে বলছিলাম আমলের সাথে কথা, আমল বলছে ভাইয়া বাচ্চাদের ভিতর থেকে, স্কুল লেভেল থেকে আমাদেরকে ট্যালেন্ট হান্ট করে নিয়ে আসতে হবে। এটার লং টার্ম যেটা টার্গেট, আমাদের লং টার্ম যেটা আমরা চিন্তা করছি, ধরেন আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ নির্বাচন চাই। যে নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করি, যে নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করি, এখানে আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি, গুম খুনের শিকার হয়েছে। এই যে আমাদের এখানে খোকন বসেছে, ওই গুম ছিল 6 মাস গুম ছিল, ওর মধ্যে এরকম বহু সহকর্মী আছে আমাদের। ওকে আল্লাহর মধ্যে পেয়েছি, অনেককে আমরা পাইনি। কিন্তু কেন এই যে এই গুম খুন হত্যার শিকার হাজারো মানুষ গুম হয়েছে, বিএনপির হয়েছে, বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে। কেন হয়েছে? সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে, যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। আজকে আমরা ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে, ধরেন আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছি, ডিসেম্বরে যদি নির্বাচন ইনশাল্লাহ হয়, এই সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন দিলে পরে, অথবা যেই টাইমে তারা বলছে, যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে গেলে, তাহলে 26 সাল। তাহলে নেক্সট অলিম্পিক কবে হচ্ছে? নেক্সট অলিম্পিক কবে হচ্ছে? 28-এ হয়তো আমরা পারবো না, কিন্তু তারপরে আমাদের হাতে 4 বছর সময় থাকবে, 28 থেকে থেকে। তাহলে এইদিকে 2 বছর, ওইদিকে 4 বছর, 6 বছর। আমরা তো কয়েকটা স্পোর্টস বাছাই করে নিব। এই কয়েকটা স্পোর্টসে নেক্সট 6 বছর আমরা এমফেসাইজ দেবো, সব রকম ভাবে আমরা করবো, যাতে কিছুটা কিছু ওখান থেকে আমরা বের করে আনতে পারি। আরো এরকম ইন্টারন্যাশনাল যেগুলা গেম আছে সেগুলাকে আমরা টার্গেট করব। টার্গেট করার মাধ্যমে আমরা যাদেরকে বেছে বের করে নিয়ে আসবো, ওই যে স্কুল লেভেল থেকে বিভিন্নভাবে বিভিন্ন জেলা থানা সব জায়গা থেকে যাদেরকে বের করে নিয়ে আসবো, 6 বছর, নেক্সট 6 বছর এদের পিছিয়ে সব রকমের ব্যবস্থা আমরা করব। তাদের কাজ একটাই হবে, সারাদিন খেলা খেলা অ্যান্ড খেলা। অর্থাৎ ওদেরকে দেশের জন্য একটা সুনাম বয়ে নিয়ে আসতে হবে। এবং যেহেতু তারা দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে, সেই জন্য দেশের এবং বিশেষ করে একটা সেই সময় যে সরকারটা থাকবে, সেই সরকারের দায়িত্ব হচ্ছে ওদের সব রকমের দেখভাল করতে হবে।
ওদেরকে যাতে, যেমন কিছুদিন আগের ঘটনা, এটি নিয়ে গতকালকে আমরা আলাপ করছিলাম। ওয়েট লিফটিং এর প্রতিযোগিতা হচ্ছিল বাংলাদেশে। তো ওয়েট লিফটিং এ যে মানুষটি জিতেছিল তাকে সেই ইনস্টিটিউশন একটা গিফট দিয়েছে। গিফট হচ্ছে একটা ব্লেন্ডার দিয়েছে, মানে সেই ব্লেন্ডিং এর মধ্যে জুস বানিয়ে খাবে যাতে আরো ইয়ে হয়। কিন্তু স্বাভাবিকভাবে যেই মানুষটা কষ্ট করে 3 বছর প্রিপারেশন নিয়ে ওই জায়গায় এসছে এবং জিতেছে, বাস্তবতা যেটা বিচার সেটা হচ্ছে যে তাকে তো ওটার পাশাপাশি কাজও করতে হয়েছে। অর্থাৎ তার ফ্যামিলি নিশ্চয়ই আছে, সেই ফ্যামিলিটাকে চালানোর জন্য তাকে তো নিশ্চয়ই কাজ করতে হয়েছে যেখান থেকে তার ইনকাম আসবে। কিন্তু আমরা যদি এই ব্যবস্থাটা করতে পারি যে ঠিক আছে ও 3 বছর 4 বছর 5 বছর এই যে ও ট্রেনিংটা করবে, এই যে কম্পিটিশনের জন্য রেডি হবে, এই 3 বছর হোক 4 বছর হোক 5 বছর হোক, এই সময় যা তার যেই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দরকার সেটি রাষ্ট্র তাকে দিবে। সেটি ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রে হতে পারে, সেটি ক্রিকেটের ক্ষেত্রে হতে পারে, সেটি ফুটবলের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যাদেরকে বাছাই করে নেব যারা দেশকে রিপ্রেজেন্ট করবে ইন্টারন্যাশনাল এরিনাতে, যারা দেশকে রিপ্রেজেন্ট করবে তাদের সকল দায় দায়িত্ব রাষ্ট্র নেবে, একটা সার্টেন টাইম পর্যন্ত রাষ্ট্র নেবে। এই হচ্ছে মোটামুটি ভাবে ক্রীড়া নিয়ে, খেলা নিয়ে, ক্রীড়া জগৎ নিয়ে আমাদের দল বিএনপি আমাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা। আমরা চাই, এখন যেরকম বাংলাদেশকে অনেক মানুষ চিনে বিদেশে, সারা পৃথিবীতে কিভাবে চিনে? ক্রিকেটের কথা বললেই বাংলাদেশকে চিনে। আমরা তো আশা করতে পারি, আমরা তো চিন্তা করতে পারি, আমরা তো প্ল্যান করতে পারি, ঠিক আছে ক্রিকেট দিয়ে বাংলাদেশ চিনছে, এটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। ভলিবল হোক, বাস্কেটবল হোক, অন্য যে কোনো স্পোর্টস হোক, সাইকেলিং হোক, রেসলিং হোক, ওগুলো দিয়েও বাংলাদেশকে চিনবে। শুধু একটা দিয়ে চিনবে কেন, আরো অনেক কিছু দিয়ে বাংলাদেশকে চিনবে। কাজেই ওইরকম একটা কিছু আমরা করতে চাই। কতটুকু পারবো জানি না, বাট আমি মনে করি আমরা যদি পরিকল্পনা নিয়ে আমরা যদি নেমে পড়ি কাজে, আমরা যদি চেষ্টা করি, 100% না হলেও 60% 70% তো নিশ্চয়ই ইনশাল্লাহ পারবো। কেন পারবো? কাজেই আসুন, আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি। বাংলাদেশের বহু মানুষ, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, বহু মানুষ তাদের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? দিয়েছে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য, দিয়েছে একটি দেশে মানুষ স্বাভাবিকভাবে যা যা প্রত্যাশা করে সেই বিষয়গুলো যাতে দেশে সংগঠিত হয় তার জন্য জীবন দিয়েছে। যে মানুষগুলো জীবন দিয়েছে, যারা চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে, আসুন আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এখন হচ্ছে দেশ গড়ার পালা। সামনে আমাদের সেই সুযোগটা, আজকে আপনারা যারা এই ঘরে আছেন, যারা এই ঘরে নেই, সামনে অনেক ক্যামেরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই অনলাইনে অনেকে কানেক্টেড আছেন, ক্যামেরাম্যান, বিভিন্ন মিডিয়ার ক্যামেরাম্যান দেখছি, হয়তো টিভিতে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, নিউজ, অনেকেই আমার কথা শুনতে পাবেন, দেখতে পাবেন। প্রত্যেকের কাছে আমার আহ্বান, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি। সামনের সময়টি হচ্ছে সকলে মিলে কাঁধে কাঁধ রেখে দেশটাকে গড়তে হবে। আসুন, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, গণতন্ত্রে সেটাই স্বাভাবিক। কিন্তু দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক স্থানে নিয়ে যাওয়া, দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, দেশের বেকারদের কর্মসংস্থান করা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, এরকম যে বিষয়গুলো, এটাতে নিশ্চয়ই কারো দ্বিমত থাকবে না। কাজেই এই কাজগুলোকে, এরকম আরো কাজ আছে, দেশের মানুষের স্বাস্থ্যের সকলের জন্য মিনিমাম একটা স্বাস্থ্যের ব্যবস্থা করা, এটাতে কারো দ্বিমত থাকবে না। কাজেই আসুন, এইগুলো যাতে আমরা সকলে মিলে, সকল রাজনৈতিক দল একসাথে মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, দেশটাকে গড়তে পারি, দেশটাকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকের আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টে এই হোক আমাদের প্রত্যাশা, এই হোক।
আমি পরিশেষে আবারও এই ট্রাস্টের যে মানুষগুলো এত কষ্ট করে গত 10 বছর ধরে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে এই ট্রাস্টটিকে ধরে রেখেছেন এবং এই জায়গায় এসেছেন, আবারও সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।